আমরা আমাদের যে ক্লিপস টুফেলের ধারাবাহিক সিরিজটি তৈরি করেছিলাম এবং সেই সিরিজের আজকে আমরা আরেকটি লেকচারের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। একেবারে প্রথম অংশ আমরা আমাদের ক্লিপস টুফেলের কনসেপ্টগুলোকে আমরা ধারাবাহিকভাবে আয়োজন করছি এবং হোপফুলি এই ক্লাসগুলো করার মাধ্যমে আমাদের যে গ্রামাটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। আমি একটু পেজ নাম্বারটা বলে দিচ্ছি, যাদের ক্লিপস টুফেল বইটা রয়েছে সেই ক্লিপস টুফেল বইয়ের 39 নম্বর পেজ, আমাদের সেই ক্লিপস টুফেল বইয়ের 39 নম্বর পেজ। আমি আবার বলে দিচ্ছি, আমাদের যে বইটা আছে সেই ক্লিপস টুফেল যে বইটা আছে আর কি, সে বইয়ের আজকে আমরা অনেকগুলো পার্ট নিয়ে আলোচনা করব এবং সেই বইয়ের পেজ নাম্বার হচ্ছে আজকে আমরা 39 নাম্বার পেজ নিয়ে আলোচনা করব। 39 নাম্বার পেজ, এই 39 নাম্বার পেজ থেকে মূলত হচ্ছে আমরা ক্লিপস টুফেলটা শুরু করব এবং প্রতিটা বিষয়গুলো আমরা এই বই থেকে একটু ধারাবাহিকভাবে বিষয়গুলোকে পড়ার জন্য আমরা ট্রাই করব। চলো আমরা কনসেপ্টটা শুরু করি। আমাদের যে প্রথম যে অংশটি রয়েছে, আমাদের যে প্রথম অংশটি অর্থাৎ আমাদের ক্লিপস টুফেল বইয়ের যে গ্রামার রিভিউ পার্ট আছে, সেই গ্রামার রিভিউ পার্টে আমাদের রুলস নম্বর অনুসারে ধারাবাহিকভাবে আছে এবং প্রথম যে কনসেপ্ট আছে গ্রামাটিক্যাল রিভিউস রুলস 1, এবং রুলস 1-এ মূলত আমাদের কি পড়তে হয়? রুলস 1-এ আমাদের এখানে একটা নর্মাল সেন্টেন্স প্যাটার্ন স্ট্রাকচার আছে, অর্থাৎ সেন্টেন্সে একটা নর্মাল প্যাটার্ন আছে, সেন্টেন্সে একটা কি রয়েছে? নর্মাল প্যাটার্ন রয়েছে। সেই সেন্টেন্সের নর্মাল যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটাই আমরা মূলত পড়বো। নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশে একটা নর্মাল সেন্টেন্স প্যাটার্ন আছে। এই সেন্টেন্স প্যাটার্ন উপর বেস করে আমাদের বাকি যতগুলো কনসেপ্ট আছে সবগুলো হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে এবং সেই কনসেপ্ট অনুসারে এখানে ধারণা দেওয়া আছে। আমি এই বিষয়টার উপর বেস করে প্রথমে একটু আমি বেসিক কনসেপ্টটা বোঝানোর জন্য ট্রাই করব, দেন হচ্ছে আমরা এইখানের যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা বুঝবো। সবাই একটু খাতাটা নাও, তোমাদের একটু খাতাটা নাও এবং আমি যে বিষয়গুলো নোট করে দিচ্ছি প্রতিটা বিষয়গুলো সেম ভাবে নোট করে একটু কাজ করবা। চলো আমরা আমরা বুটে চলে যাই। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের বিষয়গুলো একটু দেখবো কি রয়েছে। আমাদের প্রথমে আমরা যে পার্টটা দেখতে পাচ্ছি সে হচ্ছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইংলিশ। নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো থাকবে। নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, ওকে। এটা নিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনাটা, যে যতগুলো আলোচনাটা করা হয়েছে আমাদের প্রতিটা বিষয় হচ্ছে এই কনসেপ্ট থেকে হচ্ছে আলোচনাটা করেছে। তাহলে এই কনসেপ্টটা যখন আমরা পড়বো আমরা কোন বিষয়টা একটু দেখবো, সাধারণত একেবারে বেসিক থেকে শুরু করে প্রতিটা বিষয়গুলো আমরা এখান থেকে একটু বোঝার জন্য ট্রাই করবো। নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশের কি বলা আছে বা আমরা কিভাবে মেনলি হচ্ছে কাজগুলো করবো সেই বিষয়গুলো একটু দেখাচ্ছি। আমরা যদি একেবারে প্রথম দিকে যাই, একেবারে প্রথম দিকের যদি বিষয়গুলো একটু আলোচনা করি, আমাদের এখানে নর্মাল সেন্টেন্স প্যাটার্নের মধ্যে অনেকগুলো শব্দ আছে। তার মধ্যে প্রথম যে শব্দটি আছে সেই শব্দটা হচ্ছে একটা নর্মাল, এরপরে যে সেন্টেন্সটা শব্দটি আছে এরপর শব্দটা হচ্ছে সেন্টেন্স, এরপর হচ্ছে প্যাটার্ন, এরপর হচ্ছে ইংলিশ। তবে নর্মাল নিয়ে একটু কথা বলছি। আমি যদি প্রথমে জিজ্ঞেস করি নর্মাল শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচের একটা অংশ, তাহলে আমরা বলবো এই নর্মাল শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নর্মাল শব্দটাকে কোন ধরনের পার্টস অফ স্পিচ বলবো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি আমাদের যদি কখনো নাউনের সাথে এল শব্দটা যুক্ত করা হয়, নাউনের সাথে যদি কখনো কি যুক্ত করি, নাউনের সাথে যদি কখনো আমরা এল শব্দটা যুক্ত করি, নাউনের সাথে আমরা এল শব্দটা যুক্ত করেছি, সেক্ষেত্রে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে। যার জন্য এখানে নর্ম শব্দটা হচ্ছে একটা নাউন, আর নাউনের সাথে আমরা এলটা যোগ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা একটা অ্যাডজেক্টিভকে পেয়েছি। কাকে পেয়েছি আমরা? অ্যাডজেক্টিভ। এখান থেকে আরো কিভাবে প্রশ্নগুলো আসতে পারে, আরেকটা প্রশ্ন আমাকে মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে। তাহলে আমরা মনে রাখবো অ্যাডজেক্টিভ সবসময় কয়েকটা বিষয়কে মডিফাই করবে। সে হয়তো নাউনকে মডিফাই করতে পারে, অথবা সেটা হয়তো নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ প্রোনাউনকে মডিফাই করবে। মডিফাই অথবা আমরা কোয়ালিফাই বলতে পারি। আমি যে বিষয়গুলো লিখে দিচ্ছি এগুলো একটু নোট করে দিবে। একেবারে বেসিক থেকে আমি কনসেপ্টগুলো শুরু করছি। তাহলে নর্মাল শব্দটি একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ মডিফাই করবে সাধারণত তিনটি শব্দকে। সেটা হয়তো নাউনকে মডিফাই করতে পারে, নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে, অথবা প্রোনাউনকে মডিফাই করতে পারে। অর্থাৎ এই বিষয় দ্বারা আমরা যেটা ধরে নিলাম সেটা হচ্ছে মডিফাই করা। কি করা? মডিফাই করা। মডিফাই বা এক্সট্রা ইনফরমেশন দেবে, মডিফাই করবে কিংবা
এক্সট্রা ইনফরমেশন প্রদান করবে। দ্বিতীয় প্রশ্ন যদি আমি একটু প্রশ্নটা করি, সেন্টেন্স আসলে কত প্রকার, যে সেন্টেন্স আসলে কত প্রকার, এক একজনের সেন্টেন্সের আমরা এক এক রকম বলতে পারি, তবে টোটাল সেন্টেন্সকে আমরা 8 ভাগে ভাগ করতে পারবো। কয় ভাগে ভাগ করতে পারবো? 8 ভাগে। সেটা আমরা কিভাবে পাবো? আমরা এখানে আমাদের যে যে সেন্টেন্সের শব্দটি রয়েছে সে সেন্টেন্স থেকে কিন্তু আমরা আমাদের কনসেপ্টগুলো বের করতে পারবো। ওকে, তাহলে এখানে কি আছে? আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 8টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা লেটার পাচ্ছি? 8টা লেটার পাচ্ছি। তাহলে যেহেতু 8টা লেটার, তাহলে আমরা ধরে নিব সেন্টেন্স হচ্ছে 8 প্রকার রয়েছে। এই 8 প্রকারের মধ্যে আমরা 5 প্রকারের পাবো, সেটা হচ্ছে মিনিংগতভাবে, আমরা অর্থগতভাবে সেটাকে 5 প্রকারে পাচ্ছি, এবং এরপরে আমরা 3 ধরনের পাবো, সেটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে, স্ট্রাকচার বা সেটা একটা যে গঠন আছে সেই গঠন অনুসারে আমরা 3 ভাগে সেটাকে ভাগ করতে পারি। তাহলে আবার বলছি, সেটাকে আমরা আমাদের মিনিং অনুসারে 5 ভাগে ভাগ করতে পারবো, স্ট্রাকচার অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে 5 প্রকার মিনিং গুলো কি কি? এই মিনিং গুলোর মধ্যে আমরা সেটাকে মনে রাখতে পারি, সেটার মধ্যে রয়েছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এরপর হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এরপর হচ্ছে আমাদের অবজেক্টিভ, এরপর সর্বশেষ যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারবো একটা এক্সক্লেমেটরি, যেটাকে আমরা বলতে পারবো এ আই হোল স্কয়ার ওই। এরপর হচ্ছে আমাদের স্ট্রাকচারগতভাবে সেটাকে আমরা 3টি ভাবে পাবো, একটাকে বলা হয় সিম্পল, এবং অপর একটা রয়েছে যেটাকে আমরা বলতে পারি একটা কমপ্লেক্স, এবং কমপ্লেক্সের পরে সর্বশেষ যেটা আছে সেটাকে আমরা বলতে পারবো একটা কম্পাউন্ড। তার স্ট্রাকচার অনুসারে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এরপর হচ্ছে তার নর্মাল সেন্টেন্স প্যাটার্ন, প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে ধরন, ইন ইংলিশ। তাহলে ইন ইংলিশটা এখানে কি? তবে এখানে একটা বিষয় মনে রাখবো, ইন হচ্ছে একটা প্রেপোজিশন, ইন হচ্ছে একটা প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে সবসময় আমরা কি ইউজ করব সেটা একটু আমরা দেখবো। প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে সবসময় মনে রাখতে হবে, প্রেপোজিশনের পরে আমরা সবসময় একটা নাউন ব্যবহার করব। প্রেপোজিশনের পর সবসময় একটা কি হবে? নাউন হবে। তবে সেটা প্রেপোজিশনের উপর 2টা বা 3টা শব্দ থাকলে সেটা অন্য বিষয় ম্যাটার করে। তবে এতটুকু একটু বিষয়টা বুঝতে পেরেছে এখানে, একটু জাস্ট দেখো, সেটা হচ্ছে নর্মাল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে সেটা নাউনের সাথে এল যুক্ত থাকলে সবসময় একটা অ্যাডজেক্টিভ হয়। ঠিক তদ্রুপভাবে আমরা এখানে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করি? নাউন ফ্রেজকে অথবা প্রনাউনকে। সেন্টেন্স হচ্ছে 8 প্রকার, 5 প্রকার হচ্ছে মিনিং অনুসারে পাচ্ছি, এবং স্ট্রাকচার অনুসারে পাচ্ছি 3 প্রকার। এরপর হচ্ছে ইন শব্দটি এখানে একটা প্রেপোজিশন, এবং ইন শব্দটি মধ্যে প্রকাশ করা হয়, এবং প্রেপোজিশনের পরে আমরা সবসময় আমরা নাউন শব্দের ব্যবহার করতে পারবো। তবে এখানে আরেকটা বিষয় নোট লিখতে বলবো, সেটা হচ্ছে আমাদের এখানে যতগুলো আমরা পার্টস অফ স্পিচ গুলো পড়ছি, আমাদের যতগুলো পার্টস অফ স্পিচ গুলো আছে মনে রাখতে হবে, পার্টস অফ স্পিচ, আমাদের যতগুলো পার্টস অফ স্পিচ আমরা জানি বা যতগুলো পার্টস আমরা চিনি, সমস্ত পার্টস অফ স্পিচ এক একটা নেম বিধায় সমস্ত পার্টস অফ স্পিচকে আমরা বলবো এক একটা নাউনের অংশ। আরেকটা অংশ নাউনের অংশ। অনেক সময় প্রশ্ন আসতে পারে, কিরকম ভাবে প্রশ্ন আসবে? প্রশ্নের ধরনটা থাকবে যে এরকম, যে প্রনাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ, যে প্রনাউন শব্দটি দিল, প্রনাউন হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, যে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, যে প্রনাউন দিল, প্রনাউন দেওয়ার পর প্রনাউন কোন ধরনের পার্টস অফ স্পিচের অংশ হবে। তাহলে আমরা মনে রাখবো প্রনাউন শব্দটি হচ্ছে একটা নাম, প্রনাউন শব্দটি হচ্ছে একটা কি নাম। সে এই নাম বিদায় সেটা আমাকে সেখানে আমার 2টা বা 3টা অপশন থাকতে পারে। সে 2টা বা 3টা অপশনের মধ্যে লাইক এ নাম্বারে আছে প্রনাউনকে কি আমরা প্রনাউন বলবো, নাকি প্রনাউনকে আমি একটা নাউন বলবো, কি নামে সংজ্ঞায়িত করতে পারবো? এটাকে একটা প্রনাউনকে প্রনাউন নামে সংজ্ঞায়িত করব, নাকি প্রনাউনকে একটা নাউন নামে সংজ্ঞায়িত করবো? অনেকে বলতে পারে প্রনাউনকে আমরা প্রনাউনে বলবো। তবে মনে রাখতে হবে প্রনাউনকে এখানে প্রনাউন বলা যাবে। প্রনাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ? একটু আগে দেখিয়েছে যত ধরনের পার্টস অফ স্পিচ গুলো আছে, সমস্ত পার্টস অফ স্পিচ এক একটা নামের কারণে সবগুলোকে আমরা এক একটা নাউন বলবো। কি বলবো? একটা নাউন। যার জন্য প্রনাউন এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? প্রনাউন আমাদের একটা নাউনের একটা অংশ। তৃতীয়ভাবে অ্যাডজেক্টিভ কোন ধরনের পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব কোন ধরনের পার্টস অফ স্পিচ, প্রতিটি পার্টে আমাদের এক একটা হচ্ছে নাউনের একটা অংশ। ক্লিয়ার? এতটুকু বুঝছি? এখান থেকে আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নটা একটু দেখা দিচ্ছি। আরেকটা জায়গা থেকে আমরা প্রায় প্রশ্ন এসে দেখেছি, সেটা হচ্ছে ইংলিশ এবং দা ইংলিশের মধ্যে একটু পার্থক্য আছে। সে ইংলিশ এবং দা ইংলিশটা একটু দেখাচ্ছি, যে ওর ইজ এ ডিফারেন্স। মনে করেন আমাদের সেন্টেন্সে একটা আছে ইংলিশ, এবং আরেকটা কনসেপ্ট আছে ভার্সেস দা ইংলিশ। এই দুইটা শব্দের মধ্যে আসলে পার্থক্যটা কি? শুকনো একটা পার্থক্য। এই শুকনো পার্থক্যটাকে আমাদেরকে কনসেপ্টটা খুঁজে বের করতে হবে, যে ইংলিশ এবং দা ইংলিশের মধ্যে আমাদের শুকনো পার্থক্যটা আসলে কোথায়, বা আমরা কিভাবে পার্থক্যটা পেতে পারি।
তবে এখানে দুইটি পার্থক্য আছে। ইংলিশ এবং দা ইংলিশের মধ্যে ছোট্ট একটি পার্থক্য হচ্ছে, আমাদের ইংলিশ বলতে আমরা যেটা বুঝে নিব সেটা হচ্ছে, ইংলিশ বলতে যে আমাদের ইংলিশের যে একটা সাবজেক্ট আছে সে সাবজেক্টটাকে বোঝানো হয়। আর যদি কখনো দা ইংলিশ থাকে, যদি সেন্টেন্সে কখনো দা থাকে, দ্যাট মিনস এটা তারা পুরো একটা নেশনকে বোঝাবে, পুরো একটা জাতিকে বোঝাবে, পুরো একটা কালচারকে বোঝাবে। এটা একটু মনে রাখতে হবে, পুরো একটা আমাদের কালচার, পুরো একটা ট্রেডিশনকে বোঝানো হবে। সেজন্য অনেক সময় প্রশ্ন আসতে পারে ইংলিশ মানে কি, শুধু ইংলিশ মানে হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট, কিন্তু এটার আগে যদি দা দেওয়া হয় তখন সেটা দ্বারা মনে রাখবো এটা দ্বারা পুরো একটা নেশনকে বোঝায় অথবা পুরো একটা কালচারকে বোঝানো হয়। পুরো একটা কাকে বোঝানো হবে, নেশন, অথবা আমরা পুরো একটা কালচারকে বোঝাতে পারি। সো আমি বলবো এই বিষয়টা একটি স্ক্রিনশট নিয়ে নিতে এবং এই বিষয়গুলো একটু নোট করে বলতে। আমরা নর্মাল সেন্টেন্স প্যাটার্ন গুলো এখনই আলোচনা করবো, আমি জাস্ট এটার উপর বেস করে বেসিকটা কি আসতে পারে সেটা আমি দেখিয়েছি। তাহলে এখন আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের সেন্টেন্সের প্যাটার্নটা, মূলত আমাদের এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন। সেন্টেন্সের একটা প্যাটার্ন আছে, সে সেন্টেন্সের প্যাটার্ন যেটা আছে সে সেন্টেন্সের প্যাটার্ন নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। আমরা যদি কখনো জিজ্ঞেস করি সেন্টেন্সের প্যাটার্নকে, যে একটা সেন্টেন্স আছে সে একটি সেন্টেন্সের প্যাটার্নটা আসলে কি হতে পারে, আমরা সচরাচর কখনো যদি সেন্টেন্সের প্যাটার্নটা জিজ্ঞেস করি তাহলে আমরা বলবো সে হচ্ছে প্রথমে থাকে সাবজেক্ট, প্রথমে কি থাকতে পারে, সাবজেক্ট থাকে, এবং সাবজেক্টের পর যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি একটা হচ্ছে ভার্ব, এবং ভার্বের পর যেটা থাকে সেটাকে আমরা বলতে পারি অবজেক্ট। কি বলে থাকি, অবজেক্ট। তবে মনে রাখতে হবে এটাই সবকিছু না, এটা সবকিছু না, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা হচ্ছে কি ওয়ান কাইন্ডস অফ সেন্টেন্সের স্ট্রাকচার, এটা সব ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার না, এটা ওয়ান কাইন্ডস অফ স্ট্রাকচার, এটা হচ্ছে এক ধরনের স্ট্রাকচার শুধু। এটা আবার সবকিছু না, এটা সবকিছুই না, এটা শুধুমাত্র এক ধরনের আমরা সেন্টেন্স স্ট্রাকচার নামে সংজ্ঞায়িত করতে পারি। তবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন কখনো সেন্টেন্স স্ট্রাকচারটা আসলে কিভাবে হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে যখন আমাকে কখন সেন্টেন্স স্ট্রাকচার জিজ্ঞেস করবে তখন আমি বলবো প্রথমে আমাদের সাবজেক্টও থাকবে, সাবজেক্টের পরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো একটা ভার্ব থাকবে, এবং ভার্বের পর যেটা থাকবে সেটাকে আমরা বলবো একটা এক্সটেনশন। কি বলতে পারি আমরা, এক্সটেনশন বলতে পারি। ভার্বের পর যেটা থাকবে সেটাকে আমরা বলবো এক্সটেনশন। আসলে এক্সটেনশন বলতে কি বোঝাচ্ছি, বা এক্সটেনশন বলতে আসলে কি? এক্সটেনশন বলতে এই জায়গায় সাবজেক্ট এবং ভার্বটা থাকবে, সাবজেক্ট এবং ভার্বটা ছাড়া আমার এই জায়গায় একটা সেন্টেন্সে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, এই অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টটা একটা সেন্টেন্সে থাকতেও পারে, একটা সেন্টেন্সে নাও থাকতে পারে। অর্থাৎ এই এক্সটেনশন জায়গায় অনেক কিছু হতে পারে। সেই জায়গায় আমি হয়তো একটা অবজেক্ট ইউজ করতে পারবো, কিংবা আমি একটা কমপ্লিমেন্ট ইউজ করতে পারবো। আমি হয়তো একটা অবজেক্ট ইউজ করতে পারবো, একটা অবজেক্ট ইউজ করতে নাও পারি। এটা ইউজ করা যায়, আবার নাও ইউজ করা যায়। তবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে পেতে হলে দুইটা প্রশ্ন দ্বারা প্রশ্ন করতে হবে, একটা হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করবো, একটা হচ্ছে হোম দ্বারা প্রশ্ন। আবার বলছি এক্সটেনশনের জায়গায় আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতেও পারে, আবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট নাও থাকতে পারে। তাহলে এক্সটেনশন জায়গায় কি কি থাকবে? এক্সটেনশন জায়গায় অবজেক্ট বা কমপ্লিমেন্ট ছাড়া আমাদের এখানে আরো অনেকগুলো বিষয় থাকতে পারে। এখানে আমাদের একটা নাউন থাকতে পারে, এখানে আমাদের একটা প্রনাউন থাকতে পারে যে এক্সটেনশনের জায়গায়, এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, ওকে, এখানে আমাদের একটা অ্যাডভার্ব থাকতে পারে। অর্থাৎ অনেক কিছু আমাদের এখানে এক্সটেনশন জায়গায় অনেক কিছু থাকবে। তবে প্রশ্ন কিভাবে আসবে, এই ক্লিপস টুপেলের কনসেপ্টে আমি এই জায়গাটা কিভাবে পড়বো, এই জায়গাটা মনে রাখতে হবে। এক্সটেনশনের জায়গায় আমরা যে এক্সটেনশনগুলো ব্যবহার করব, সেই এক্সটেনশনের জায়গায় আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেন্টেন্সে থাকতেও পারে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেন্টেন্সে নাও থাকতে পারে। সেন্টেন্সে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতেও পারে, সেন্টেন্সে অবজেক্ট বা কমপ্লিমেন্ট নাও থাকতে পারে। তবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে সাধারণত দুইটি প্রশ্ন করলে পাওয়া যাবে। কয়টি প্রশ্ন করলে পাবো? দুইটি প্রশ্ন করলে পাবো। তবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি সেন্টেন্সে না থাকে এবং পরবর্তীতে যেটা থাকবে সেটাকে বলা হয় একটা মডিফায়ার্স। কি বলা হয়? সেটাকে বলা হয় একটা মডিফায়ার্স বলা হয়, এটাকে বলা হয় একটা মডিফায়ার্স। অথবা সর্বশেষ যেটা থাকে সেটাকে বলা হয় একটা অ্যাডভার্ব। জাস্ট সিকোয়েন্সটা, অর্থাৎ এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখতে হবে, এবং এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে, ভার্বের পরে হচ্ছে আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট একটা সেন্টেন্সে বাধ্যতামূলক না, একটা সেন্টেন্সের কখনো বাধ্যতামূলক না, থাকতেও পারে, আবার ক্রস মানে হচ্ছে না থাকতে পারে। এবং অবজেক্ট বা কমপ্লিমেন্টের পরে যেটা থাকবে সেটাকে আমরা বলতে পারি একটা মডিফায়ার্স, অথবা সেটাকে আমরা কি বলতে পারবো, একটা অ্যাডভার্ব বলতে পারবো। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, তবে আমি এখানে একটু করে আসবো। প্রথমে একটু দেখাচ্ছি। প্রথমে একটা সেন্টেন্সে আমাদের সাবজেক্টটা অবশ্যই থাকতে হয়, যেটা হচ্ছে একটা সাবজেক্টের, একটা সেন্টেন্সের অ্যাজেন্ট বলা হয়, যাকে ঘিরে সবকিছু হয়, সেটাই হচ্ছে আমাদের মূলত কি, সাবজেক্ট। যাকে ঘিরে সবকিছু হয় সেটাকে আমরা কি বলতে পারি, সাবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে আমাকে অবশ্যই সাবজেক্টটা থাকতে হবে। সাবজেক্ট না থাকলে কখনো সেই ক্ষেত্রে আমরা কখনো কি করতে পারবো না, আমাদের সেন্টেন্স তৈরি করতে পারবো না। তবে সাবজেক্টের জায়গায় কি কি হতে পারে? এই সাবজেক্টের জায়গায় চাইলে আমি একটা নাউন ইউজ করতে পারবো, এই সাবজেক্টের জায়গায় চাইলে আমি একটা প্রনাউন ইউজ করতে পারবো, যে সাবজেক্টের জায়গায় আমরা কি কি ব্যবহার করবো,
করব, এই সাবজেক্টের জায়গায় চাইলে আমি একটা প্রনাউন ইউজ করতে পারি, এই সাবজেক্টের জায়গায় চাইলে আমি একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি। তবে নাউন ফ্রেজের পাশে একটু এক্সট্রা দিয়ে রাখবো, নাউন ফ্রেজটা আমি এক্সট্রা করে দেখাবো যে নাউন ফ্রেজ আসলে নাউন ফ্রেজটা কি, এটার পাশে একটু এক্সট্রা দিয়ে রাখবো। এছাড়া আমরা হচ্ছে এই জায়গাতে নাউন ফ্রেজ ছাড়া এই জায়গাতে হচ্ছে আমরা একটা জেটার ব্যবহার করতে পারবো, যেটার মানে আমরা জানি ভার্বের সাথে আইএনজি, অথবা এই জায়গাতে হচ্ছে আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? একটা ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো। এছাড়া জিরান এবং ইনফিনিটিভ ছাড়া আমরা এখানে জিরান ফ্রেজ কিংবা আমরা ইনফিনিটিভ ফ্রেজও ব্যবহার করতে পারি। জিরান ফ্রেজ কিংবা আমরা ইনফিনিটিভ ফ্রেজটাও কিন্তু সাবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে অনেক সময় আমরা যদি কখনো কনসেপ্টটা পড়ি সাবজেক্টের জায়গায় কি ব্যবহার করতে পারি, তাহলে সাবজেক্টের জায়গায় আমরা নাউন ব্যবহার করতে পারি, সাবজেক্টের জায়গায় প্রনাউন হতে পারে, সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ হতে পারে, জিরান অথবা ইনফিনিটিভ হতে পারে, অথবা সেই জায়গায় আমরা জিরান ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তাহলে একটা সেন্টেন্সে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কখনো বাধ্যতামূলক না, থাকতেও পারে নাও থাকতে পারে। তবে সেই জায়গায় আমরা সাধারণত দুইটা প্রশ্ন করে পাবো, সেখানে হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারবো, অথবা সেই জায়গায় হচ্ছে আমরা হোম দ্বারা প্রশ্ন করতে পারবো। তাহলে কি দ্বারা প্রশ্ন করবো? আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি, অথবা সেই সেন্টেন্সে আমরা হোম দ্বারাও প্রশ্নটা করতে পারবো। এই দুইটা প্রশ্ন করে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্টকে পেতে পারি। এরপর যেটা থাকবে সেটাকে বলা হয় মডিফায়ার্স অথবা অ্যাডভার্ব, অর্থাৎ অবজেক্ট বা কমপ্লিমেন্টের পরে মূলত মডিফায়ার্স অথবা অ্যাডভার্ব আসবে। কিন্তু মডিফায়ার্স এবং অ্যাডভার্বের আগে কখনো অবজেক্ট বা কমপ্লিমেন্টের আগে আমাদের কখনো মডিফায়ার্স অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো না, অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পরে মূলত মডিফায়ার্স অথবা অ্যাডভার্ব আসবে। তবে মডিফায়ার্স এবং অ্যাডভার্ব গুলো সাধারণত একটা সিকোয়েন্সে মেনটেন করা হয়, এটাকে বলা হয় এমপিটিআর। কি বলতে পারি আমরা? এমপিটিআর। এই এমপিটিআরটা সিকোয়েন্স বাই মেনটেন করা হয়। তাহলে এম মানে কি? তাহলে এম মানে আমরা বলতে পারি যেটাকে বলা হয় ম্যানার। এম মানে আমরা যেটা ধরে নিব সেটাকে এম মানে আমরা বলতে পারি ম্যানার। এরপর হচ্ছে পি মানে হচ্ছে প্লেস, পি মানে হচ্ছে কি? প্লেস। এরপর হচ্ছে টি মানে আমরা বলতে পারি যেটাকে আমরা বলতে পারি টাইম বলতে পারি। এরপরে হচ্ছে আর মানে আমরা যেটাকে বলবো সেটাকে আমরা বলবো একটা রিজন। কি বলতে পারি? রিজন। এখানে চারটি প্রশ্ন করলে পাওয়া যায়, হাউ ধারা প্রশ্ন করলে পাবো, এরপর হচ্ছে হয় ধারা প্রশ্ন করলে পাবো, এরপর হচ্ছে হয়েন ধারা প্রশ্ন করলে পাবো, এবং সর্বশেষ হচ্ছে হোয়াই ধারা প্রশ্ন করলে পাবো। তাহলে আমি একটু কনসেপ্টটা দেখাচ্ছি। তাহলে আমাকে কনসেপ্টটা মনে রাখতে হবে, সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে এবং ভার্বের পর যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। থাকতেও পারে নাও থাকতে পারে। দুইটা প্রশ্ন করলে পাবো হোয়াট এবং হোম। হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, আর হোম শব্দের অর্থ হচ্ছে কাকে। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা একটা সেন্টেন্সে যেটা পাইতে পারি সেটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্টে পেতে পারি, এবং অবজেক্ট বা কমপ্লিমেন্টের পর যেটা আসবে সেটাকে আমরা বলতে পারি মডিফায়ার্স অথবা অ্যাডভার্ব। তাহলে মডিফায়ার্স এবং অ্যাডভার্বের একটা সিকোয়েন্স মেনটেন করে কাজ করতে হয়, যেটাকে আমরা বলতে পারবো এমপিটিআর। কি বলতে পারবো আমরা? এমপিটিআর। তাহলে এম মানে হচ্ছে ম্যানার, পি মানে হচ্ছে প্লেস, টি মানে হচ্ছে টাইম, আর মানে হচ্ছে রিজন। তাহলে এম কে আমরা বলতে পারি ম্যানার, যেটাকে বলা হয় মডিফায়ার অফ ম্যানার, আর পি মানে হচ্ছে প্লেস, যেটাকে মডিফায়ার অফ প্লেস, টি মানে হচ্ছে টাইম, যেটাকে মডিফায়ার অফ টাইম, আর মানে হচ্ছে রিজন, যেটাকে মডিফায়ার অফ রিজন বলতে পারি। এটা সিকোয়েন্স মেনটেন করবে। তবে এখান থেকে দুইটা বিষয় এডমিশনের জন্য মনে রাখতে হবে। সেই কনসেপ্টটা আমি যদি একটু দেখাই, এডমিশনের জন্য আমরা এখানে কোন বিষয়গুলো একটু মনে রাখবো। প্রথম বিষয় মনে রাখবো, অবজেক্টের পরে মূলত মডিফায়ার্স আসবে। প্রথম বিষয় হচ্ছে অবজেক্টের পরে হচ্ছে আমরা হচ্ছে মডিফায়ার্স ইউজ করবো, অর্থাৎ মডিফায়ার্স কখন অবজেক্টের আগে আসবে না, একটা বিষয় এই একটা জায়গা থেকে আমাকে মনে রাখতে হবে। আর দ্বিতীয় বিষয়টা আমরা মনে রাখবো সে হচ্ছে একটা সেন্টেন্সে মডিফায়ার যখনই থাকবে সে মডিফায়ার্সটা সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করবে। সে একটা যে মডিফায়ার্সটা আছে সে মডিফায়ার্সের সিকোয়েন্স মেনটেন করবে। সেই সিকোয়েন্সটা হচ্ছে সে যে সিকোয়েন্সটা থাকবে সেই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের একটা যে সিকোয়েন্সটা কাজটা করা হবে সেই সিকোয়েন্সটা আমাদের এখানে এমপিটিআরটা ম্যাটার করবে। কি বিষয় সিকোয়েন্স মেনটেন করবে? এমপিটিআর। তাহলে এম মানে হচ্ছে ম্যানার, পি মানে হচ্ছে প্লেস, টি মানে হচ্ছে টাইম, এরপর হচ্ছে আর মানে হচ্ছে রিজন। এই কনসেপ্টটা আমরা সিকোয়েন্স রেখে হচ্ছে কি করব? কাজ করব। এটা একটু মনে রাখতে হবে। আর সর্বশেষ হচ্ছে একটা সেন্টেন্সে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকা কখনো বাধ্যতামূলক না। যেমন এডমিশন টেস্টে একটা প্রশ্ন আসতে পারে, যেমন হি ওয়াকস ইন দ্য মর্নিং, হি ওয়াকস ইন দ্য মর্নিং। তাহলে এখন যদি বলা হয় এখানে অবজেক্টটা কি, আমরা সবাই সাধারণত এখান থেকে অবজেক্টটা যেটা দাগাই ফেলবো সেটা হচ্ছে, আমাদের যদি কখনো বলা হয় এখানে অবজেক্টটা কি, সবাই বলবে এখানে অবজেক্ট হচ্ছে ইন দ্য মর্নিং, কিন্তু ইন দ্য মর্নিং এখানে অবজেক্ট না। ইন দ্য মর্নিং হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, কারণ এটা আমি হয় ধারা প্রশ্ন করলে পাচ্ছি। সেজন্য একটা সেন্টেন্সে অবজেক্ট বা কমপ্লিমেন্ট পেতে হলে আমাকে দুইটা প্রশ্ন ধারা প্রশ্ন করতে হবে, হোয়াট এবং হোম ধারা প্রশ্ন করতে হবে। এতটুকু বলতে পেরেছি কিনা একটু বলে। এরপর রয়েছে এরপর আমরা যে কনসেপ্টটা পাবো সেটা হচ্ছে ভার্বের কনসেপ্টটা। একটা সেন্টেন্সে ভার্বটা দুই ভাবে থাকতে পারে। একটা সেন্টেন্সে আমরা ভার্বটাকে দুইটি ভাগে ব্যবহার করতে পারি। তাহলে ভার্বটাকে দুইটি ভাগে আমরা কিভাবে ব্যবহার করব? একটা সেন্টেন্সে ভার্বটা দুইটি ভাগে ব্যবহার করতে পারি, সেটা কিভাবে? আমরা ভার্বটাকে আমরা একটু উপর করে লিখছি, আমরা ভার্বটাকে দুইটি ভাগে ব্যবহার করতে পারি। একটা সেন্টেন্সে একটা সিঙ্গেল ভার্ব থাকতে পারে, একটা কি ভার্ব থাকতে পারে? একটা শুধুমাত্র একটা সিঙ্গেল ভার্ব থাকতে পারে। অথবা আমাদের ভার্বের জায়গায় আমাদের একটা ভার্ব ফ্রেজ ব্যবহার হতে পারে। কি ব্যবহার হতে পারে? একটা ভার্ব ফ্রেজ ব্যবহার হতে পারে। ভার্ব ফ্রেজ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আবার বলছি, এই ভার্বের জায়গায় একটা সিঙ্গেল ভার্ব ব্যবহার করতে পারবো। এই ভার্বের জায়গায় চাইলে আমি একটা ভার্ব ফ্রেজ
ব্যবহার করতে পারি। তাহলে এখন সিঙ্গেল ভার্ব বা ভার্ব ফ্রেজগুলোকে বা এগুলোকে আমরা কিভাবে আসলে বুঝবো, ভার্ব বা সিঙ্গেল ভার্বগুলো আসলে কি সেটা একটু দেখাচ্ছি। সিঙ্গেল ভার্ব বলতে জাস্ট একটা ভার্ব, আমরা যখন সিঙ্গেল ভার্ব নিয়ে আলোচনা করব সিঙ্গেল ভার্ব মানে হচ্ছে জাস্ট একটা ভার্ব। কিন্তু ভার্ব ফ্রেজ বলতে আমরা সেখানে যেটা ব্যবহার করব সেখানে হচ্ছে দুইভাবে কনসেপ্টগুলো হতে পারে। তাই সিঙ্গেল ভার্ব মানে হচ্ছে একটা সিঙ্গেল ভার্ব, যেমন আই রিড এ বুক, তাহলে রিডটা হচ্ছে এখানে একটা ভার্ব, আই রিড এ বুক। কিন্তু আমি যদি বলি সেটা হচ্ছে আই উইল হ্যাভ রিড এ বুক, আই উইল হ্যাভ রিড এ বুক, আই উইল হ্যাভ রিড এ বুক। তাহলে এখানে এখানে কোনটা ভার্ব? এখানে ভার্বটা হচ্ছে, এখানে আমরা যে রেখে ভার্ব পাচ্ছি সেটা হচ্ছে উইল হ্যাভ রিড, এটার হচ্ছে পরেরটা হচ্ছে এখানে একটা ভার্ব, ভার্ব ফ্রেজ। কারণ এখানে একটা ভার্ব না, এখানে কয়টি ভার্ব আছে? এখানে হচ্ছে আমরা তিনটি ভার্ব পাচ্ছি, যে উইল হ্যাভ রিড, এটা পরেরটা হচ্ছে আমাদের এখানে কি একটা ভার্ব ফ্রেজের অংশ। এখন ভার্ব ফ্রেজ মানে কি? ভার্ব ফ্রেজ মানে আমরা মনে রাখবো আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পর যদি একটা মেইন অক্সিলারি ভার্ব প্লাস একটা মেইন ভার্ব থাকে তখন সেটাকে আমি একটা ভার্ব ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে প্রথমে আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকবে, সে অক্সিলারি একটা ভার্বটা আছে, সে অক্সিলারি ভার্বের পর যদি আমাদের কখনো একটা মেইন ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, সে অক্সিলারি ভার্বের পর একটা মেইন ভার্ব আছে, সে অক্সিলারি ভার্বের পর যদি একটা মেইন ভার্ব থাকে তখন সেটাকে আমি একটা কি বলতে পারি? একটা ভার্ব ফ্রেজ নামে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। সো আমাকে একটু জাস্ট বলো আমার যে বেসিক কনসেপ্ট আমি এখানে দেখিয়েছি আমার ফুল কনসেপ্টটা এখান থেকে বুঝতে পেরেছি কিনা, এবং কনসেপ্টগুলো একটু একটু প্রতিনিয়তভাবে কনসেপ্টগুলো যদি একটু প্র্যাকটিস করা যায় আশা করছি এই জায়গাগুলো থেকে আমরা খুবই ভালো করতে পারবো। আমি এখন আমাদের যে মেইন পার্টটা ছিল, আমি এখন বইতে কনসেপ্টগুলো চলে যাচ্ছি, যেখান থেকে হচ্ছে আমাদের যে বাকি কনসেপ্টগুলো প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে প্রশ্নগুলো কনসেপ্টগুলো একটু দেখবো যে কিভাবে আমরা মূলত কাজগুলো করা যায়। আমরা একটু বিষয়টা দেখি, আমাদের যেটা আমরা মূলত পড়েছিলাম নর্মাল সেন্টেন্স প্যাটার্ন থেকে, যে বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে প্রথমে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, এবং সে সাবজেক্টের পর আমাদের একটা কি থাকবে? ভার্ব থাকবে, এবং সে ভার্বের পর একটা কি থাকবে? কমপ্লিমেন্ট। আমাদের ভাষায় যেটাকে অবজেক্ট বলা হয়, ক্লিটস টেবিলের ভাষায় সেটাকে একটা কমপ্লিমেন্ট বলেছে, এবং কমপ্লিমেন্টের পর যেটা থাকবে সেটাকে বলা হয় মডিফায়ার্স, এবং মডিফায়ার্সটা সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করবে, যেটাকে আমরা বলতে পারবো এমপিটিআর। কি বলতে পারবো আমরা? এমপিটিআর নামে কি করতে পারবো? সংজ্ঞায়িত করতে পারবো। যেমন সাবজেক্টের জায়গায় কি আছে? জন এবং আই। এই জন এবং আই এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কারণ এখানে পাশাপাশি দুইটা নাউন আছে, তাহলে পাশাপাশি দুইটা নাউন থাকলে সেটা একটা নাউন ফ্রেজ। অথবা নাউন ফ্রেজ চেনার জন্য আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেটা তোমরা ইতিমধ্যে জানো, সেন্টেন্স যদি কখনো ডিটারমিনার থাকে, লাইক একটা ডিটারমিনার আছে, সে ডিটারমিনারের পরে আমাদের একটা নাউন আছে, ডিটারমিনার পরে যদি কখনো নাউন থাকে সেটাকেও চাইলে কি বলতে পারবো? সেটাকে আমি একটা নাউন ফ্রেজ বলতে পারবো। তাহলে আবার বলছি, ডিটারমিনার প্লাস যদি কখনো নাউন থাকে সেটাকে আমি একটা নাউন ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর হচ্ছে ভার্বটা, আমাদের এখানে ভার্বটা দেখতে পাচ্ছি, ভার্বের পর হচ্ছে অবজেক্ট গুলো আছে। তাহলে আমি কি খাচ্ছি? একটা পিৎজা খাচ্ছি। আমি কি স্টাডি করছি? প্রেজেন্ট পারফেক্ট। কখন? লাস্ট নাইট। তাহলে এটা কখন দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মডিফায়ার্স এর একটা অংশ। একটা অংশ মডিফায়ার্স এর অংশ। তাহলে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, কমপ্লিমেন্ট বা অবজেক্টের পরে মূলত মডিফায়ার্স আসবে, কিন্তু মডিফায়ার্স কখনো অবজেক্ট বা কমপ্লিমেন্টের আগে আসবে না। যদি এসে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের আনসারটা ভুল আনসার। এখন আমাদের আরো কিভাবে প্রশ্নগুলো থাকতে পারে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু দেখবো। কনসেপ্টটা সাবজেক্ট নিয়ে এখানে কিছু কথা বলা আছে, এবং সাবজেক্ট নিয়ে কনসেপ্টগুলো আমাদের একটু ভালো মতো জানতে হবে। তাহলে সাবজেক্ট কি? একটু আগে বলেছিলাম, সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের এজেন্ট বলা হয়। কি বলা হয়? এজেন্ট বলা হয়। এবং ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, যখন সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হবে তখন সে অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স বলা হয়। এবং সাবজেক্টের জায়গায় আমরা একটা ব্যক্তি ব্যবহার করতে পারবো অথবা একটা বস্তু ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এরপরে হচ্ছে বাকিগুলো কনসেপ্ট বুঝতে পারবো। তবে এখানে একটা নোট আছে, সেই নোটটা হচ্ছে, এই নোটটা একটু মনে রাখতে হবে যে এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, যে প্রতিটা সেন্টেন্সে অবশ্যই একটা কি থাকতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে, অবশ্যই একটা কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, যখন সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এ দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো ধরনের সেন্টেন্সের মধ্যে লাইক আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অনেক সময় সাবজেক্টটা উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ শব্দটা উজ্জ্ব থাকে। ইউ শব্দটা কি থাকে? উজ্জ্ব থাকে। যেমন আমরা বলতে পারি টেক দ্য বুক। কি বলতে পারি? টেক দ্য বুক, বইটা নাও। তাহলে এখানে একটা শব্দ উজ্জ্ব আছে, সেটা হচ্ছে কমেন্ট করা হচ্ছে। যখন কখনো কমান্ড করা হবে সেক্ষেত্রে আমাদের একটা সাবজেক্টে উজ্জ্ব থাকে, সেটা হচ্ছে ইউ শব্দটা উজ্জ্ব থাকে। তাহলে ইউ টেক দ্য বুক, যে তুমি সাধারণত বইটা কি করো? নাও। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টে উজ্জ্ব থাকে। যেমন কফি ইজ ডিলিশিয়াস। তাহলে কি ডিলিশিয়াস? কফি ডিলিশিয়াস। মিল্ক কন্টেন্স ক্যালসিয়াম। তাহলে কি কন্টেন্স করে একটা ক্যালসিয়াম? সেটা হচ্ছে মিল্ক। তাহলে এখানে কফিটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, আর অপরপক্ষে মিল্ক যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। এই যে সাবজেক্টের জায়গায় আমি দুইটা বিষয় বলেছি, সাবজেক্টের জায়গায় আমাদের দুইটা বিষয় থাকতে পারে। সাবজেক্টের জায়গায় একটা নাউন থাকতে পারে, কিংবা সাবজেক্টের জায়গায় আরেকটা থাকতে পারে, মেবি
একটা নাউন ফ্রেজ, মেবি একটা কি নাউন ফ্রেজ থাকতে পারে, সাবজেক্টের জায়গায় নাউন থাকতে পারে অথবা সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ থাকতে পারে। তার নাউন ফ্রেজ মানে কি? নাউন ফ্রেজকে বলা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ দ্য নাউন। তার নাউন ফ্রেজ নিয়ে আমি যদি একটু কনসেপ্টটা দেখাই, নাউন ফ্রেজ দুইভাবে গঠিত হতে পারে। আমাদের প্রথমে একটা নাউন আছে, এরপর আরেকটা নাউন আছে, পাশাপাশি দুইটা নাউন থাকলে সেটাকেও আমি একটা নাউন ফ্রেজ বলবো। তাহলে আবার বলছি, পাশাপাশি যদি কখনো দুইটি নাউন থাকে, পাশাপাশি যদি কখনো দুইটি নাউন থাকে, সেটাকে আমি একটা কি ফ্রেজ বলতে পারবো? নাউন ফ্রেজ বলতে পারবো। তবে নাউন ফ্রেজের আরেকটা ধরন হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ধরন, সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন থাকবে। ডিটারমিনার প্লাস কি থাকবে? নাউন থাকবে। যদি ডিটারমিনার প্লাস কখনো নাউন থাকে, সেটাকে আমি একটা নাউন ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে এখন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো আসলে আমাদের যে ডিটারমিনার বলতে আসলে কি কি বোঝানো হচ্ছে। ডিটারমিনার বলতে আমরা অনেকগুলো বিষয়কে পাবো। ডিটারমিনার যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আমি একটু লিখে দিচ্ছি। ডিটারমিনার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারবো একটা আর্টিকেল। কি বলতে পারবো? একটা আর্টিকেল। তাহলে আর্টিকেল কি কি আছে? তিনটা আর্টিকেল আছে, সেখানে এ আছে, এন আছে অথবা দা আছে। এই এ এন দা সেখানে হচ্ছে আমাদের একটা আর্টিকেলের একটা অংশ। এই আর্টিকেল ছাড়া আমাদের ডিটারমিনারের মধ্যে দ্বিতীয় নম্বর যেটা আছে সেটাকে আমরা বলতে পারি একটা কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণ। যে যখন কোনো একটা বিষয়ের পরিমাণ বোঝাবে তখন সেটাকে আমরা বলতে পারি কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার মধ্যে কি কি আছে? কোয়ান্টিফায়ার মধ্যে আছে সাম, কোয়ান্টিফায়ার মধ্যে আছে ফিউ, কোয়ান্টিফায়ার মধ্যে আছে মেনি, কোয়ান্টিফায়ার মধ্যে আছে মাচ, ওকে, কোয়ান্টিফায়ারের মধ্যে আছে লিটল, কোয়ান্টিফায়ারের মধ্যে আছে অল। এই শব্দগুলোকে আমরা কোয়ান্টিফায়ার বলবো। এই শব্দগুলোকে কি বলতে পারি? কোয়ান্টিফায়ার বলতে। তবে এখানে দুইটা বিষয় একটু বক্স করতে বলবো। সে বক্সগুলো হচ্ছে, আমরা ফিউ মেনিটা একটু আলাদাভাবে বক্স করবো এবং মাছ লিটল শব্দগুলো একটু আলাদাভাবে বক্স করবো। কারণ আমাদের ফিউ মেনি এই দুইটা শব্দ আমরা কাউন্টেবল নাউনের আগে বসাবো। ফিউ এবং মেনি শব্দ কাউন্টেবল নাউনের আগে বসাবো, এবং মাছ এবং লিটল এই দুইটি শব্দ আমরা যখন সেন্টেন্সটি আনকাউন্টেবল নাউন বসাবে, যখন বিষয়টা একটা আনকাউন্টেবল নাউন বোঝাবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাছ এবং লিটল শব্দটা ব্যবহার করবো। তাহলে আবার বলছি, ফিউ এবং মেনি আমরা কাউন্টেবল নাউনের আগে বসাবো এবং মাছ এবং লিটল এই দুইটি শব্দ আমরা আনকাউন্টেবল নাউনের আগে বসাবো। এরপর তৃতীয় নম্বরে যেটা আছে সেটাকে আমরা প্রথমে আর্টিকেল পেয়েছি, এরপর হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ারের পরে যেটা আছে, আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার পরে যেটা পাবো সেটাকে আমরা বলতে পারি একটা প্রসেসিভ প্রনাউন। কি বলতে পারবো? একটা প্রসেসিভ প্রনাউন বলতে পারি। তাহলে প্রসেসিভ প্রনাউন বলতে কি? প্রসেসিভ প্রনাউন বলতে যেটা আসলে মালিকানা বোঝায়। বাস্তবে এটাকে বলা হয় একটা প্রসেসিভ অ্যাডজেক্টিভ। প্রসেসিভ প্রনাউন না বলে এটাকে আমি একটা প্রসেসিভ অ্যাডজেক্টিভ নামে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে প্রসেসিভ অ্যাডজেক্টিভ গুলো আসলে কি কি? যেমন মাই থাকতে পারে, অথবা আওয়ার থাকতে পারে, অথবা সেন্টেন্সে হিজ থাকতে পারে, অথবা সেন্টেন্সে হার থাকতে পারে। তাহলে কি কি থাকবে? মাই থাকবে, আওয়ার থাকবে, হিজ থাকবে, হার থাকবে, অথবা সেন্টেন্সে ইউর থাকতে পারে, ওকে, ইউর থাকতে পারে, অথবা সেন্টেন্সে দেয়ার থাকতে পারে। সেন্টেন্সে কি থাকতে পারে? দেয়ার থাকতে পারে। এরপর হচ্ছে আমরা যদি একটু 4 নম্বর চিন্তা করি, 4 নম্বরের নাউন ফ্রেজের মধ্যে যে বিষয়টা থাকবে 4 নম্বরে থাকতে পারে, সেখানে হচ্ছে আমাদের বেশ কিছু ডেমনস্ট্রেটিভ থাকতে পারে। কি থাকতে পারে? সেন্টেন্সে হচ্ছে আমরা বেশ কিছু ডেমনস্ট্রেটিভ পাবো। তাহলে ডেমনস্ট্রেটিভ কারা? 4টি শব্দ সাধারণত ডেমনস্ট্রেটিভ হয়। সাধারণত দিস বলতে পারবো, অথবা সেন্টেন্সে দ্যাট বলতে পারবো, অথবা দিস বলতে পারবো, অথবা দোজ বলতে পারবো। এই 4টি শব্দকে আমরা সাধারণত বলবো এক একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভের একটা অংশ। আর 5 নম্বর সর্বশেষ যেটা আছে সেটাকে আমরা বলবো নাম্বার। তার নাম্বার মানে হচ্ছে কি? নাম্বার মানে সেন্টেন্সে যে 1 2 3 1 2 3 যে আরো কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলোকে আমরা নাম্বার নামে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে প্রথমে রয়েছে, আমরা সেটাকে বলবো আর্টিকেল, আর্টিকেলের বলবো কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার পরে যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রনাউন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট পরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে আমরা ডিটারমিনার বলতে পারি, এবং ডিটারমিনার পর যদি কখনো নাউন থাকে সেটাকে আমরা একটা নাউন ফ্রেজ নামে সংজ্ঞায়িত করবো। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এবং স্ক্রিনশট নিয়ে একটু জাস্ট বারবার কনসেপ্টটা দেখলে আমরা হচ্ছে ইজিলি কনসেপ্টটা বুঝতে পারবো। আমরা অনেকগুলো নাউন ফ্রেজের এক্সাম্পল আমরা এখন দেখবো, যে নাউন ফ্রেজগুলো আসলে কিভাবে হয় বা কিভাবে আমরা কাজগুলো করতে পারি। একটু জাস্ট দেখো। তবে মনে রাখতে হবে, নাউন ফ্রেজটা কখনো, নাউন ফ্রেজটা যে আমরা যে নাউন ফ্রেজটা পড়ছি, সে নাউন ফ্রেজটা কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না। যে নাউন ফ্রেজটা কখনো প্রেপোজিশন দিয়ে শুরু করতে পারবো না। আমরা নাউন ফ্রেজ কখনো প্রেপোজিশন দিয়ে শুরু করতে পারি না। তাহলে নাউন ফ্রেজ মানে কি একটু আমরা দেখবো। সেটা হচ্ছে দ্য বুক। এই যে বইটা আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। তাহলে দ্য বুক হচ্ছে এখানে একটা সাবজেক্ট, এটা নাউন ফ্রেজ রূপে আছে। ইজ হচ্ছে এখানে একটা ভার্ব, এবং অন দ্য টেবল হচ্ছে একটা মডিফায়ার্স। এটা কি? মডিফায়ার্স। এটা কিন্তু অবজেক্ট না, এটা কি না? অবজেক্ট বা কমপ্লিমেন্ট না, এটাকে আমরা বলবো মডিফায়ার্স, এবং এটা মডিফায়ার্স অফ একটা প্লেস। এরপর দ্যাট নিউ রেড কার ইজ জনস। যে লাল কালার যে গাড়িটা আছে, এই গাড়িটা কার? সেটা হচ্ছে জনের গাড়ি। তাহলে দ্যাট যেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ দিয়ে শুরু আছে, তাহলে এটা পরেটা হচ্ছে নাউন ফ্রেজ, ইজ হচ্ছে একটা ভার্ব, আর জনস হচ্ছে একটা কমপ্লিমেন্ট। জনস হচ্ছে একটা কি? কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। কমপ্লিমেন্ট অথবা কি বলতে পারবো? অবজেক্ট। তবে অবজেক্ট এটাকে আমরা জনটাকে অবজেক্ট বলবো না, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে।
সেটা আমি একটু পরে আলোচনা করছি। এরপর আর কিছু একটু দেখি, সেটা হচ্ছে উই গার্লস। তাহলে উই গার্লসটা হচ্ছে একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে আর নট গোয়িং, এটা হচ্ছে একটা ভার্ব। টু দ্যাট দ্য মুভি, কোথায় যাচ্ছে না, মুভির মধ্যে যাচ্ছে না, তাহলে এটা একটা মডিফায়ার্স। আর গোয়িং এটাকে বলবো আমরা একটা ভার্ব ফ্রেজ। কি বলতে পারবো, ভার্ব ফ্রেজ বলতে পারবো। এরপর উই গার্লসটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ। উই গার্লসটা আমরা কি বলতে পারবো, উই গার্লসটাকে আমরা একটা নাউন ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর হচ্ছে জস লাইক বোট, তাহলে জসটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, জসটা হচ্ছে সাবজেক্ট, লাইকসটা হচ্ছে ভার্ব, বোটসটা হচ্ছে আমাদের কি একটা অবজেক্ট। এরপর মেরি জন গোর্স অ্যান্ড আই ওয়েন্ট টু রেস্টুরেন্ট লাস্ট নাইট, তাহলে আমরা মেরি জন এবং গোর্স অ্যান্ড আই, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, নাউন ফ্রেজ রূপে ব্যবহার করা আছে। এরপর ওয়েন্টটা হচ্ছে একটা ভার্ব, এবং টু এ রেস্টুরেন্ট, টু এ কোথায়, একটা রেস্টুরেন্টের মধ্যে, এটা হচ্ছে একটা মডিফায়ার অফ প্লেস। এরপর হচ্ছে লাস্ট নাইট, লাস্ট নাইটটা আমরা কি বলতে পারবো, একটা মডিফায়ার অফ টাইম বলতে পারবো, মডিফায়ার অফ কি বলতে পারবো, টাইম। এই সিকোয়েন্সটা বলা হচ্ছে। এরপর হচ্ছে দ্য ওয়েদার, এই যে দ্য ওয়েদার, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, এরপর দ্য কেমিস্ট্রি প্রফেসর, এটা একটা নাউন ফ্রেজ। এরপর হচ্ছে দ্য ব্যাংক, এটা হচ্ছে একটা কি নাউন ফ্রেজ। আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমরা কি বলতে পারি, একটা নাউন ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইট। ইট নিয়ে এক এক কনসেপ্টের মধ্যে এক এক ধরনের ধারণা আছে। কি বলা হচ্ছে, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রনাউন ফর এ নাউন অর ক্যান বি সাবজেক্ট অফ এ ইম্পার্সোনাল ভার্ব। আমাদের যদি সেন্টেন্সটি ইম্পার্সোনাল ভার্ব হয়, যদি সেন্টেন্সটি কখনো ইম্পার্সোনাল ভার্ব হয়, সেই ইম্পার্সোনাল ভার্বের ক্ষেত্রে আমরা ইটটাকে আমরা সাবজেক্ট হিসেবে কি করতে পারি, ব্যবহার করতে পারি। অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ইম্পার্সোনাল ভার্ব দ্য প্রনাউন আর নট অ্যাকচুয়ালি ইউজ ইন দ্য প্লেস অফ দ্য নাউন বাট ইট ইজ এ পার্ট অফ দ্য, এটা সাধারণত সেন্টেন্সের ইম্পার্সোনাল ভার্বের ক্ষেত্রে, জাস্ট এখান থেকে এতটুকু মনে রাখতে হবে যে ইম্পার্সোনাল ভার্বের ক্ষেত্রে আমরা সাধারণত সেন্টেন্সে ইটটাকে ব্যবহার করতে পারি। যেমন ইট রেইনস, তাহলে ইট, এখানে ইট, যেটা ইম্পার্সোনাল ভার্বের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ওকে, এতটুকুই। তাহলে এতটুকুই সাধারণত জানলে হবে। এরপর হচ্ছে আমরা আরো একটা কনসেপ্ট, সাধারণত ইন দ্য সেম সেন্টেন্স দেয়ার ইজ এ ট্রু সাবজেক্ট ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য নর্মাল সেন্টেন্স পজিশন, দেয়ার ক্যান অ্যাক্ট ইজ দ্য প্রেসিডিওর সাবজেক্ট। এবং আরেকটা কনসেপ্ট আছে, বলতে পারি দেয়ারটা কোন ধরনের সাবজেক্ট হতে পারে, এই বিষয়টা একটু নোট করবা। দেয়ার ক্যান অ্যাক্ট, দেয়ার শব্দটা অ্যাক্ট করতে পারে একটা প্রেসিডিওর সাবজেক্ট হিসেবে, সেটা হচ্ছে একটা অ্যাক্ট করতে পারে। এবং when changing words order to the question, however the true subject appears after the verb and number of the true subject contains the verb. এখান থেকে এত বিষয় জানার দরকার নেই, এই কনসেপ্টগুলো আমি এক্সট্রা করে আবার বিষয়টা দেখাবো। জাস্ট এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেয়ার কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। জাস্ট এতটুকু মনে রাখবেন যে দেয়ার সেন্টেন্সে কখনো সাবজেক্ট হয় না, এটাকে বলে একটা লোকান্বিত সাবজেক্ট। দেয়ার কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। সাবজেক্ট কোথায় হয়, দেয়ারের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা সবসময় ভার্বের পরে থাকে। দেয়ার যদি সেন্টেন্সে কখনো থাকে, সেক্ষেত্রে সাবজেক্টটা আমরা সবসময় ভার্বের পরে ব্যবহার করবো। তাহলে আবার বলছি, দেয়ার সেন্টেন্সে কখনো সাবজেক্ট হবে না, এবং সাবজেক্ট সবসময় আমরা হচ্ছে ভার্বের পরে ব্যবহার করবো। দেয়ার কখনো সাবজেক্ট হবে না, এবং সাবজেক্ট সবসময় আমাদের ভার্বের পরে আমরা ব্যবহার করবো। তাহলে দেয়ার ওয়াজ এ ফায়ার, তাহলে দেয়ার ওয়াজ এ ফায়ার বলতে এখানে ফায়ারটা হচ্ছে একটা সাবজেক্ট, ফায়ারটা হচ্ছে কি একটা সাবজেক্ট, এটার উপর বেস করে আমরা এখানে কি ইউজ করেছি, ওয়াজ শব্দটা ব্যবহার করেছি। এবং ওয়াজ দেয়ার এ ফায়ার, তাহলে অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমাদের অক্সিলারি ভার্বটা শুরুতে এসেছে, এবং ভার্বটাও আমাদের যেটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আমাদের ভার্বের পরে থাকে আর কি। এবং দেয়ার ওয়ার মেনি স্টুডেন্ট, তাহলে এই ক্ষেত্রে দেয়ারটা সাবজেক্ট না, ওয়ার হচ্ছে একটা ভার্ব, আর মেনি স্টুডেন্ট হচ্ছে এখানে একটা সাবজেক্ট, মেনি স্টুডেন্ট হচ্ছে কি সাবজেক্ট, আর মেনি স্টুডেন্টের উপর বেস করে আমরা এখানে কি ইউজ করেছি, প্লুরাল ফর্মটা ইউজ করছি। এবার ওয়ার দেয়ার আর মেনি স্টুডেন্ট, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কনসেপ্টটা সেম ভাবে ব্যবহার করব। এটা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি, একটা কনসেপ্টে মনে রাখতে হবে একটা সেন্টেন্সে সবকিছু হচ্ছে ভার্বকে নিয়ে গঠিত হয়। একটা সেন্টেন্সে ভার্ব, একটা সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্য ভার্ব ফলোইং দ্য সাবজেক্ট ইন দ্য ডিক্লারেটিভ সেন্টেন্স জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। ভার্ব দ্বারা একটা সেন্টেন্সের মূলত তিনটা বিষয় বোঝানো হয়। ভার্ব দ্বারা সাধারণত তিনটা বিষয়কে আমরা বোঝাতে পারি। ভার্ব দ্বারা তিনটা বিষয় বোঝানো হয়, একটা হচ্ছে অ্যাকশন, এরপর হচ্ছে কোনো কিছুর এক্সপিরিয়েন্সকে বোঝানো হবে, এর দ্বারা কয়েকটা বিষয়কে বোঝানো হয়, যে কোনো কিছুর এক্সপিরিয়েন্স, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কোনো কিছুর এক্সিস্টেন্স। তাহলে আমরা তিনটা কনসেপ্ট মনে রাখবো। ভার্ব দ্বারা আমাদের একটা সেন্টেন্সে তিনটা বিষয়কে বোঝানো হয়, যে কোনো কিছুর অ্যাকশন, কোনো কিছুর এক্সপিরিয়েন্স, এবং কোনো কিছুর এক্সিস্টেন্স। এবং এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এভরি সেন্টেন্স কি থাকবে, মাস্ট হ্যাভ এ ভার্ব। এখান থেকে দুইটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে এভরি সেন্টেন্স শুড হ্যাভ এ ভার্ব, এভরি সেন্টেন্স জাস্ট হ্যাভ এ ভার্ব, তাকে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। মনে রাখতে হবে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এবং ভার্বটা এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব সেটা কোথায় মেনটেন করবে, সেটা মেনটেন করবে এক ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আরেকটা
নামে সংজ্ঞায়িত করতে পারবো, এটাকে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলা হয়? যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্স নামে আমরা সংজ্ঞায়িত করতে পারি, এটাকে বলা হয় একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি ভার্ব। তাহলে ভার্ব বলতে যে কোনো অ্যাকশন, এক্সপেরিয়েন্স, এক্সিস্টেন্স, এবং এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এবং এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্বটা মেনটেন করা হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর একটা নাম আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নামকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি? যেটা সাধারণত আমরা জানি প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর ভার্ব থাকবে, ভার্বের উপর এক্সটেনশন থাকবে, এটাই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যেমন আমরা বলতে পারি এরপর আরেকটা কনসেপ্ট আমি আলোচনা করেছিলাম, আমাদের ভার্বের জায়গায় দুইটা বিষয় হতে পারে, সেখানে আমরা একটা সিঙ্গেল ভার্বটা ব্যবহার করতে পারবো, অথবা সেই জায়গাতে আমরা একটা ভার্ব ফ্রেজও ব্যবহার করতে পারি। একটা সিঙ্গেল ভার্ব ব্যবহার করতে পারবো, সেই জায়গায় আমরা একটা যে ভার্ব ফ্রেজ, একটা ভার্ব ফ্রেজ আমি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এটাই মূলত আমাদের এই প্যাসেজের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে একটা সিঙ্গেল শব্দ ব্যবহার করতে পারবো। তাহলে সিঙ্গেল শব্দ মানে কি? ডাইটস অথবা হিটস, একটা সিঙ্গেল ভার্ব, অথবা সেই জায়গায় একটা ভার্ব ফ্রেজ হতে পারে। তাহলে ভার্ব ফ্রেজ কিভাবে হবে? ভার্ব ফ্রেজ হতে পারে একটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ এক বা একের অধিক অক্সিলারি ভার্ব এবং একের অক্সিলারি ভার্বের পর সেখানে একটা মেইন ভার্ব থাকবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সাধারণত সেখানে ভার্ব ফ্রেজ নামে গঠিত করতে পারি। তবে আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজকে আমরা কয়েকটা নামে সংজ্ঞায়িত করতে পারবো। ভার্ব ফ্রেজকে অনেক সময় সেটাকে গ্রুপ ভার্ব বলা হয়, ভার্ব ফ্রেজকে আমরা গ্রুপ ভার্ব বলতে পারি। ভার্ব ফ্রেজকে অনেক সময় সেখানে ফ্রেজাল ভার্ব বলা হয়। ভার্ব ফ্রেজকে আমরা কি বলতে পারি? সেখানে আমরা ফ্রেজাল ভার্ব বলতে পারবো। এই কয়েকটা শব্দ একটু মনে রাখবো। ভার্ব ফ্রেজকে আমরা গ্রুপ ভার্ব বলতে পারবো, অথবা ভার্ব ফ্রেজকে আমরা একটা ফ্রেজাল ভার্ব নামে সংজ্ঞায়িত করতে পারি। যেমন আমরা যদি এখানে একটু কনসেপ্টে যাই, সেটা হচ্ছে জন ইজ গোয়িং টু মাইমার টুমোরো। তাহলে ইজ গোয়িং, আমরা ভার্বটাকে একটু ফোকাস করি। তাহলে ইজ গোয়িং হচ্ছে একটা ভার্ব, এটা ভার্ব না, এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। কেন? কারণ ইজটা হচ্ছে একটা অক্সিলারি আর আমাদের গোয়িংটা হচ্ছে একটা মেইন ভার্ব। কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, অনেক সময় বলা হয় এখানে ইজটা ভার্ব অথবা গোয়িংটা ভার্ব। যেমন আমি যদি এখানে বলি হ্যাজ বিন রিডিং, এখানে কোনটি ভার্ব? এখানে তিনটি ভার্ব। কেন ভার্ব? কারণ রিডিংটা হচ্ছে এখানে একটা মেইন ভার্ব, আর হ্যাজ বিনটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটা যুক্ত হয়ে আমরা এদের এখানে যে বিষয়টা আমরা গঠন করেছি, সেই জায়গা হচ্ছে আমাদের এখানে একটা ভার্ব ফ্রেজ গঠন করা হয়েছে। কি গঠন করা হয়েছে? একটা ভার্ব ফ্রেজকে আমরা গঠন করেছি। এরপর এখানে আরো অনেকগুলো ভার্ব ফ্রেজের এক্সাম্পল আছে, ভার্ব ফ্রেজের এক্সাম্পলগুলো দেখলে আমরা বুঝতে পারবো। যেমন উইল গো যে শব্দটা আছে, এটাও কিন্তু একটা ভার্ব ফ্রেজ, একটা অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব আছে। ইজটা হচ্ছে জাস্ট একটা ভার্ব। এরপর মাস্ট হ্যাভ এ গন, এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, কারণ মাস্ট হ্যাভ এ অক্সিলারি ভার্ব আছে, গনটা হচ্ছে মেইন ভার্ব আছে। এরপর হচ্ছে কি আছে? হ্যাজ গন আছে, তাহলে হ্যাজটা একটা অক্সিলারি ভার্ব, গনটা হচ্ছে একটা মেইন ভার্ব। এরপর হচ্ছে ইজ ওয়াশিং, তাহলে ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর ওয়াচিং যেটা আছে, ওয়াচিংটা হচ্ছে আমাদের একটা মেইন ভার্বের একটা অংশ। এরপর হচ্ছে ওয়াচ রিডিং, তাহলে ওয়াচ রিডিং এবং রেনিং, তাহলে ওয়াচ রেনিং, তাহলে ওয়াচটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর রেইনটা হচ্ছে একটা মেইন ভার্বের অংশ। তাহলে আমরা সাবজেক্টটা পড়েছি এবং এরপর হচ্ছে আমরা ভার্বটা পড়েছি। সাবজেক্ট এবং ভার্বের পর যেটা আছে সেটাকে আমরা বলতে পারি একটা কমপ্লিমেন্ট। সাধারণত যেটাকে আমাদের ভাষায় সেটাকে আমরা বলতে পারি একটা অবজেক্ট। আমাদের ভাষায় যেটাকে অবজেক্ট বলে থাকি, আর ক্রিস টিউবেলের ভাষায় সেটাকে আসলে কমপ্লিমেন্ট নামে সংজ্ঞায়িত করছে। সাধারণত আমরা দুইটি প্রশ্ন করে এটা পেতে পারি, একটা হচ্ছে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করব এবং আরেকটা দ্বারা হচ্ছে আমরা হুম দ্বারা প্রশ্ন করব। এই দুটি দ্বারা যদি আমি কখনো প্রশ্ন করি, সেখানে আমি অবজেক্ট সেই দুইটি জায়গায় হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে সেটাকে আমি কমপ্লিমেন্ট পেতে পারি, অথবা সেই জায়গায় আমি হচ্ছে একটা অবজেক্টকে পেতে পারি। তবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটু পার্থক্য আছে। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য লিখে দিচ্ছি। যদি সাবজেক্ট ইকুয়াল যদি অবজেক্ট হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি ইকুয়াল হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই রকম হয়, সমান হয়, তখন তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি ইকুয়াল না হয়, তখন তার নাম হচ্ছে অবজেক্ট। এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকতে পারে। যেমন আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলো দেখলে আমরা এখান থেকে হয়তো একটা ধারণা নিতে পারবো যে অবজেক্টটা কি বা কমপ্লিমেন্টটা কি। যেমন আমি যদি বলি হি ইজ স্মার্ট, হি ইজ স্মার্ট, সে হচ্ছে কি? হি ইজ স্মার্ট বয়, সে হচ্ছে স্মার্ট বয়। আমি যদি বলি এখানে স্মার্ট বয়টা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, তাহলে এটাকে বলা হয় একটা কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? তাহলে এখানে কে স্মার্ট বয়টাকে, স্মার্ট বয়টা হচ্ছে সে, হি, মিল আছে। যদি বলা হয় আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক, তাহলে বইয়ের সাথে কি আমার সাথে কোনো মিল আছে? আমার সাথে মিল নাই। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট ইকুয়াল নাই। যদি ইকুয়াল না থাকে তখন তার নাম হচ্ছে অবজেক্ট, আর যদি ইকুয়াল থাকে তখন তার নাম হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আশা করি এতটুকু কনসেপ্টটা বুঝতে হবে। তবে এখানে একটা কনসেপ্ট বলা হচ্ছে যে এখানে এক কমপ্লিমেন্ট কমপ্লিট দ্য ভার্ব, ইট ইজ সিমিলার টু সাবজেক্ট বিকজ ইটস ইউজুয়ালি নাউন অথবা নাউন ফ্রেজ। কারণ এটা অনেক সময় নাউন হতে পারে অথবা নাউন ফ্রেজ হতে পারে। However, it generally follow the verb when it is sentence in the active voice. Note, every sentence does not require
কমপ্লিমেন্ট, এটা যে কনসেপ্টটা বলেছি যে একটা সেন্টেন্সে কখনো একটা কমপ্লিমেন্ট থাকা বাধ্যতামূলক না, একটা সেন্টেন্সে কমপ্লিমেন্টও থাকতে পারে আবার নাও থাকতে পারে। এবং সাধারণত দুইটি প্রশ্ন করলে আমরা সাধারণত অবজেক্ট বা কমপ্লিমেন্টকে পেতে পারি। একটা হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি, আর একটা হচ্ছে আমরা সেন্টেন্সে হোম দ্বারা প্রশ্ন করতে পারি। যেমন এই কনসেপ্টে এখানে বলা হচ্ছে যেটা সাধারণত এখানে একটা পাশে একটা নোট লিখবো, যেটা আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করবো, যে কনসেপ্টগুলো আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করে থাকি সেম বিষয়গুলো চাইলে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহার করতে পারি। আবার বলছি যেটা আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করে থাকি সেম বিষয়টা চাইলে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে আবার বলছি যেটা আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করে থাকি সেই বিষয়টাও আমরা চাইলে অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গাও কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। যেমন জন ব্রড, জন কি কিনেছে, একটা ক্যাক কিনেছে, ইয়েস্টারডে কিন্তু একটা কিনা, এটা অবজেক্ট না, এটা হচ্ছে একটা টাইম। সেই জিল ওয়াজ ড্রাইভিং, ড্রাইভিং অ্যান নিউ কার, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, কি ড্রাইভ করছে, একটা নতুন কার। ড্রিঙ্ক, কেতরি কি ড্রিঙ্ক করছে, সে হচ্ছে সাম ওয়াটার, কিছু ওয়াটার হচ্ছে ড্রিঙ্ক করছে। তাহলে স কাকে দেখেছে, সে হচ্ছে জনকে দেখেছে। কল কি কল করেছে, কাকে কল করেছে, সে হচ্ছে মেরিকে কল করেছে। তাহলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট গুলো আমরা দুইটা প্রশ্ন করলে আনসার পাবো। তাহলে স্মোকিং করছে, কি স্মোকিং করছে, তাহলে একটা সিগারেট হচ্ছে স্মোকিং করছে। আশা করি আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্টের বিষয়টা বুঝতে পেরেছি। এবং অবজেক্ট বা কমপ্লিমেন্টের পরে যেটা আছে সেটাকে বলা হয় মডিফায়ার্স। তাহলে মডিফায়ার্স বলতে আমরা সাধারণত চারটি প্রশ্ন করলে এখানে পাবো, যেটাকে আমরা বলতে পারবো এমপিটিআর। কি বলা হয়, এমপিটিআর। এই বিষয়ের একটু পাশে নোট লিখবো আমরা। সাধারণত চারটি প্রশ্ন, যেটা হচ্ছে টাইম, প্লেস, ম্যানার, আরেকটা শব্দ আছে সেটাকে আমরা বলতে পারি রিজন। এই চারটি প্রশ্ন করলে সেই জায়গাতে আমরা হচ্ছে একটা মডিফায়ার্স পাবো। এই চারটি প্রশ্ন করলে সেই জায়গাতে আমরা হচ্ছে একটা মডিফায়ার্সকে পেতে পারি। আবার বলছি এই চারটি প্রশ্ন করলে সেই জায়গায় আমরা মডিফায়ার্সকে বলতে পারি। তবে আমাদের সাধারণত মডিফায়ার্স এর অপর নাম হচ্ছে অ্যাডভার্ব। মডিফায়ার্স এর অপর নাম হচ্ছে কি, অ্যাডভার্ব। মডিফায়ার্স এর অপর নাম হচ্ছে অ্যাডভার্ব। এবং এই যে মডিফায়ার্স এবং অ্যাডভার্ব গুলো সাধারণত আমাদের দুইভাবে শুরু হতে পারে। এটা সাধারণত আমাদের দুইভাবে শুরু হতে পারে। কিভাবে শুরু হতে পারে, আমাদের দুইভাবে শুরুর মধ্যে প্রথমে হতে পারে সেখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কি হতে পারে, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। অথবা সেই সেন্টেন্সে আমাদের একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। তাহলে আবার বলছি দুইভাবে কনসেপ্ট গুলো শুরু হতে পারে। একভাবে শুরু হবে, সেখানে হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে, এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে সেখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকবে। তাহলে এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি এবং প্রেপোজিশনাল ফ্রেজটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে আমাদের পাশাপাশি দুইটা অ্যাডভার্ব থাকবে। পাশাপাশি যদি কখনো দুইটি অ্যাডভার্ব থাকে সেটাই হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব ফ্রেজ। আর প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি, যেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে। প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। এই দুইভাবে হচ্ছে আমরা মডিফায়ার্সকে গ্রহণ করতে পারবো। তবে মডিফায়ার্সকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই চারটি ধারা প্রশ্ন করলে, এই চারটি ধারা প্রশ্ন করলে মূলত সেই জায়গায় আমরা মডিফায়ার্স পেতে পারি, অথবা সেই জায়গাতে আমরা একটা অ্যাডভার্বকে পেতে পারি। যেমন আমি কিছু এক্সাম্পল এখানে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। যেমন আমরা বলতে পারবো যে ইন দ্য মর্নিং, যে ইন দ্য মর্নিং একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে। ইন দ্য মর্নিং একটা কি আছে, একটা হচ্ছে আমাদের একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে, যে ইন দ্য মর্নিং একটা কনসেপ্ট আছে, একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর অ্যাট দ্য ইউনিভার্সিটি একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর অন দ্য টেবল, এটা আমাদের একটা কি আছে, প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে আছে। এরপর মডিফায়ার্স ক্যান বি, মডিফায়ার্স হতে পারে শুধু একটা অ্যাডভার্ব হতে পারে, অথবা সেটা একটা কি হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। আমি যে শব্দগুলো বক্স করছি সেগুলো একটু বক্স করবা। যেমন এখানে কি হতে পারে, সেটা লাস্ট নাইট, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে দুটি শব্দ আছে। এরপর হারিডলি, হারিডলি শব্দের কিন্তু একটা আমরা অ্যাডভার্ব বলতে পারি। নেক্সট নাইট, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর আউটডোরস, ইয়েস্টারডে, এগুলো সবগুলো একটা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ রূপে হতে পারে। এভরি সেন্টেন্স ডাজ নট, তবে একটা কনসেপ্ট যে অ্যাক্টিভ সেন্টেন্স ডাজ নট রিকোয়ার এ মডিফায়ার্স, মডিফায়ারও কখনো একটা সেন্টেন্সের দরকার হয় না। সেখানে আমরা ইউজ করতেও পারবো, সেই জায়গায় আমরা নাও ইউজ করতে পারি। তবে একটা সেন্টেন্সের সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, এবং অবশ্যই কি থাকতে হবে, ভার্বটা থাকতে হবে, এবং অবশ্যই সাবজেক্ট এবং ভার্বটা থাকতে হবে। তবে পরবর্তীতে আমার সেন্টেন্সে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং মডিফায়ার্স, অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিংবা মডিফায়ার্স, এই দুইটা বিষয় আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করতেও পারি, আবার সেন্টেন্সে ব্যবহার নাও করতে পারি। ব্যবহার করতে পারি অথবা ব্যবহার নাও করতে পারি, সেটা কখনো সেন্টেন্সে বাধ্যতামূলক না। সেটা সেন্টেন্সে কখনো কি না, বাধ্যতামূলক না। আমরা কিছু এক্সাম্পল দেখলে এখানে কনসেপ্ট করে বুঝতে পারবো। যেমন জন ব্রড, জনে হচ্ছে একটা বই কিনেছে, একটা বই কিনেছে কোথায়, একটা বুক স্টোর, একটা বুক স্টোরের মধ্যে। তো এটাকে আমরা বলতে পারি একটা মডিফায়ার অফ কি, মডিফায়ার অফ প্লেস। একটা কি বলতে পারবো, মডিফায়ার অফ প্লেস। এরপর জিল ইজ সুইমিং, জিল সুইমিং করছে কোথায়, সে হচ্ছে যে সুইমিং পুলে হচ্ছে সে কি করছে, সুইমিং করছে, সে হচ্ছে মডিফায়ার্স অফ একটা প্লেস আছে। কখন করছে, সেটা হচ্ছে ইয়েস্টারডে। তবে এখানে একটা মনে রাখবো আমরা, মডিফায়ার্স বা অ্যাডভার্বের ক্ষেত্রে আমাদের এমপিটিআর কি থাকবে, সিকোয়েন্সটা এমপিটিআর, এবং এটা ধারাবাহিক মেনটেন করবে। এখান থেকে একটাও থাকতে পারে, এখান থেকে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকবে। তবে দুইটা থাকলে সিকোয়েন্স মেনটেন করবে, তিনটা থাকলেও সিকোয়েন্স মেনটেন করবে, একটা থাকলে তো সিকোয়েন্স মেনটেন করতে দরকার নাই।
যেমন এখানে কি আছে, এখানে আছে সে ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, সে একটা ড্রাইভ করছে, কিভাবে ড্রাইভ করছে, খুব দ্রুত সহকারে ড্রাইভ করছে। তাহলে আমরা হাউ দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, হাউ দ্বারা প্রশ্ন করে পাচ্ছি। এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, একটা অবজেক্ট থাকা কিন্তু কখনো বাধ্যতামূলক না। যেমন মিল্ক ইজ, মিল্কগুলো কোথায় আছে, রেফ্রিজারেটর আছে, তাহলে কোথায় আছে, রেফ্রিজারেটর আছে, এখানে কিন্তু একটা অবজেক্ট নাই, এটা হচ্ছে একটা মডিফায়ার্স অফ একটা কি প্লেস। এরপর সে ড্রপ দ্য কার, সে ড্রপ করছে অন মেইন স্ট্রিট, মেইন যে স্ট্রিট আছে সেখানে, কোথায়, হয় দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। সেই ডিনার, সে ডিনার করছে, কখন ডিনার করছে, অ্যাট 7 o'clock, সে হচ্ছে 7 o'clock-এ হচ্ছে কি করছে, ডিনার গুলো করছে। সো এইটা হচ্ছে সাধারণত একটা একটা সাধারণত ফলো করে থাকে। তবে এখানে আমাদের একটা এক্সারসাইজ আছে, সে এক্সারসাইজ 1 মূলত আমাদের এই বিষয়গুলো পড়ার পরে আমাদের এখানে কোন বিষয়টা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের জন্য সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে এখানে বেশ কিছু এক্সারসাইজ রয়েছে। এই এক্সারসাইজ গুলোকে আমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে, কারণ এক্সারসাইজের উপর কিন্তু আমাদের অনেক কিছু বিষয় ম্যাটার করে। কারণ এক্সারসাইজ যদি আমরা ভালো মতো প্র্যাকটিস না বুঝি তাহলে কিন্তু কাজ করতে পারবো না। আমরা কিন্তু ওভারঅল অনেক কিছু আলোচনা করেছি এবং সে আলোচনার জায়গা থেকে আমি মূলত এখন আপনাদেরকে এক্সারসাইজটা একটু বুঝিয়ে দিব। এক্সারসাইজ থেকে আমরা বাকি কনসেপ্টটা একটু বের করবো। আমরা মূলত যেটা পড়েছি নর্মাল সেন্টেন্স প্যাটার্নে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর কি থাকবে, ভার্ব। অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেন্টেন্সে বাধ্যতামূলক না, থাকতেও পারে, আবার একটা সেন্টেন্সে নাও থাকতে পারে। এবং অবজেক্ট বা কমপ্লিমেন্টের পর যেটা থাকবে সেটাকে আমরা বলবো একটা মডিফায়ার্স। আর মডিফায়ার্সের জায়গায় কি থাকবে সেটাকে আমরা বলবো একটা অ্যাম্পিটার, সিকোয়েন্স মেনটেন করবে। ওকে, এখন সাবজেক্টের জায়গায় আমি একটা নাউন ইউজ করতে পারবো, নাউন ফ্রেজ ইউজ করতে পারি, জিরান অথবা জিরান ফ্রেজ করতে পারবো। ভার্বের জায়গায় সেম, ভার্বের জায়গায় সিঙ্গেল ভার্ব ইউজ করতে পারবো অথবা একটা ভার্ব ফ্রেজ ইউজ করতে পারবো। আমাদের এখানে মূলত প্রশ্নগুলি ইউনিভার্সিটি মিশন টেস্ট বা বিভিন্ন জায়গায় কনসেপ্টগুলো মনে রাখবে। একটা কনসেপ্ট সেটা হচ্ছে অবজেক্টের পরে মূলত এমপিটিআর আসবে। আরেকবার মনে করেছে অবজেক্টের পরে মূলত এমপিটিআর আসবে, এমপিটিআর কখনো অবজেক্টের আগে আসবে না। এটা 1 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এমপিটিআর যখনই লিখবে এমপিটিআর সবসময় সিকোয়েন্স মেনটেন করবে। যদি তারা অর্ডার ব্যাক করে যে একটা আরেকটার আগে পরে আছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসারটা ভুল হয়ে যাবে। এই দুইটা বিষয় একটা আমরা মনে রাখবো। তাহলে এখানে কি আছে, এখানে আছে জিল ইজ বাইং এ নিউ হ্যাট ইন দা স্টোর। তাহলে এখানে জিলটা হচ্ছে একটা সাবজেক্ট, জিলটা হচ্ছে একটা কি সাবজেক্ট, তাহলে ইজ বাইংটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। কি কিনেছে, এ নিউ হ্যাটটা কিনেছে। তাহলে কোথায় কিনেছে, ইন দা স্টোর, একটা স্টোরের থেকে সাধারণত বিষয়টা কিনেছে। বিটি শপিং ডাউন টাউন, তাহলে এখানে দেখি বিটি কে, সেটা হচ্ছে বিটি ইজ শপিং, এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। এবং পরবর্তী ডাউন টাউন হচ্ছে কোথায়, সেটা হচ্ছে মডিফায়ার্স অফ প্লেস। তো এইটার উপর বেস করে আমাদের বেশ কিছু এখানে এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তবে আমাদের এখানে আবার বলছি, আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেই ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমাদের প্রতিটা বিষয়টার উপর বেশ কিছু এক্সারসাইজ রয়েছে, এবং এক্সারসাইজগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বাকি সবগুলো বুঝতে পারবো। এবং এই এক্সারসাইজগুলো তোমরা আনসারগুলো খুঁজে পাবো, সেটা হচ্ছে 238 নম্বর পেজে যদি যাও, এই 238 নম্বর পেজে যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেই জায়গাগুলো থেকে হচ্ছে আমরা আনসারটা এখান থেকে খুঁজে বের করতে পারবো। তাহলে কি আছে, সেটা হচ্ছে জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট, তাহলে জর্জ আজকে ডিনার করছে। তাহলে আমরা এখানে কি বের করবো, সাবজেক্টটা বের করবো, ভার্বটা বের করবো, অবজেক্টটা বের করবো, এবং অবজেক্টের পরে হচ্ছে আমরা এমপিটিআরটাকে বের করবো। তাহলে এখানে জর্জটা হচ্ছে একটা সাবজেক্ট, জর্জটা হচ্ছে কি সাবজেক্ট, ইজ কুকিংটাকে আমরা বলবো একটা ভার্ব ফ্রেজ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। তাহলে কি কুকিং করছি, কি দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি না, তা পাচ্ছি কি দ্বারা কি কুকিং করছে, সেটা হচ্ছে ডিনার, কি কুকিং করছে ডিনার। এই ডিনারটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, এই ডিনারটা হচ্ছে কি একটা অবজেক্ট। তাহলে কখন কখন করছি, আজকে করছি। এই টোনারটা আমরা বলবো একটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। কি বলবো আমরা, এটাকে বলা হয় একটা মডিফায়ার অফ টাইম। কি বলতে পারবো, মডিফায়ার অফ টাইম বলতে পারবো। এরপর হেনরি অ্যান্ড মার্সিয়া, এবং হেনরি অ্যান্ড মার্সিয়া, এর পর এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, কারণ পাশাপাশি দুইটা নাউন আছে। এরপর হচ্ছে হ্যাভ ভিজিটেড, হ্যাভ ভিজিটেড হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, কি ভিজিট করছে, দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এখানে আমরা ভার্ব ফ্রেজ পাচ্ছি, এরপর হচ্ছে আমরা অবজেক্টকে পাচ্ছি। এরপর উইটা হচ্ছে সাবজেক্ট, ক্যান ইট হচ্ছে একটা আমাদের কি, ক্যান ইটটা হচ্ছে আমাদের একটা ভার্ব ফ্রেজ। এরপর লাঞ্চটা হচ্ছে অবজেক্ট, কোথায় লাঞ্চ করছি, ইন দ্য রেস্টুরেন্ট, তাহলে ইন দ্য রেস্টুরেন্ট হচ্ছে একটা মডিফায়ার্স অফ প্লেস। টুডেটা হচ্ছে আমাদের মডিফায়ার্স অফ একটা টাইম। এরপর প্যাট শুড হ্যাভ ব্রট, তাহলে প্যাটটা হচ্ছে একটা সাবজেক্ট, শুড হ্যাভ ব্রটটা হচ্ছে আমাদের একটা ভার্ব ফ্রেজ। গ্যাসোলাইন হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এবং ইয়েস্টারডে বলতে পারবো আমরা মডিফায়ার্স অফ একটা টাইম বলতে পারি। এরপর ট্রিজটা হচ্ছে একটা সাবজেক্ট, গ্রোসটা আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা ভার্ব। এরপর ইট ওয়াজ ট্রেনিং, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, ওয়াজ ট্রেনিংটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। অ্যাট 7 o'clock দিস মর্নিং, এটা পরে এটা হচ্ছে মডিফায়ার্স অফ টাইম, এখানে কিন্তু অবজেক্ট নাই। এরপর হচ্ছে সেটা হচ্ছে একটা সাবজেক্ট, ওপেনটা হচ্ছে একটা ভার্ব। চেকিং অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা অবজেক্ট, কি ওপেন করছে, একটা চেকিং অ্যাকাউন্ট, এটাকে বলা হয় একটা নাউন ফ্রেজ বলতে পারবো। এরপর হচ্ছে অ্যাট দ্য ব্যাংক, কোথায় অ্যাট দ্য ব্যাংক, লাস্ট উইক, এটা হচ্ছে মডিফায়ার্স অফ একটা প্লেস। আর লাস্ট উইকে আমরা বলতে পারি মডিফায়ার অফ একটা টাইম।
এরপর হেনরি, হেনরি হচ্ছে একটা সাবজেক্ট, ইজ ওয়াকিং হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, কি ওয়াজ করছে, দিস ইজ ওয়াজ করছে, কখন, সেটা হচ্ছে রাইট নাও, এটা হচ্ছে একটা মডিফায়ার্স অফ একটা টাইম। এরপর সে ওপেন হার বুক, সেটা হচ্ছে একটা সাবজেক্ট, ওপেন হচ্ছে একটা ভার্ব এবং হার বুকটা হচ্ছে এখানে একটা অবজেক্ট। এরপর পাল, উইলিয়াম এবং মারিয়া, পার, উইলিয়াম এবং মেরি, পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এরপরে হচ্ছে অয়ার ওয়াচিং, অয়ার ওয়াচিংটা হচ্ছে আমাদের একটা ভার্ব। এরপর কি ওয়াচিং করছে, সেটা হচ্ছে টেলিভিশন, টেলিভিশনটা হচ্ছে একটা অবজেক্ট। কখন ওয়াচিং করছে, সেটা হচ্ছে a few minutes ago, সেটা হচ্ছে কয়েক মিনিট আগে হচ্ছে আমরা সেটাকে কি করছি, ওয়াশিংটা করছিলাম। তাহলে a few minutes ago শব্দটাকে আমরা এখানে বলতে পারবো সেটা হচ্ছে একটা মডিফায়ার্স অফ টাইম। সো আশা করি এতটুকু লেকচার ওয়ানটা বুঝেছে, এবং লেকচার ওয়ানের সারমর্মটা যদি আমি একটু বলি আর একটু যদি কনসেপ্টটা রিভিউ করি, সে হচ্ছে আমাদের প্রথমে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের পর হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। তবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটু পার্থক্য আছে, এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পর যেটা থাকবে সেটাকে আমরা বলবো অ্যাম্পিটিয়ার। আর অ্যাম্পিটিয়ার যদি কখন সিকোয়েন্সটা ব্যাক করে, সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা ভুল হয়ে যাবে। সো আশা করি এতটুকুই কনসেপ্ট হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো। আমরা একেবারে ক্লিপস টুফেলের সম্পূর্ণ ফুল সিরিজগুলো ধারাবাহিক আয়োজন করছি। ক্লিপ স্টোরি সিরিজগুলো বারবার দেখার মাধ্যমে আমরা কিন্তু এটার উপর একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবো বলে আমি সর্বোচ্চ আশা করছি। সো একটু ধারাবাহিকভাবে, একটু নিয়মিতভাবে ক্লাসগুলো দেখলে আমরা এক্ষেত্রে খুবই ভালো করতে পারবো। সো দেখা হবে আমাদের আরেকটি ক্লাসে, আরেকটি কনসেপ্টের মাধ্যমে আমরা এটার উপর একটা পূর্ণাঙ্গভাবে একটা ধারণা নেওয়ার জন্য ট্রাই করবো। সো দেখা হবে আমাদের আরেকটি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সো ক্লাসগুলো একটু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, এবং আমাদের ক্লাসটা কেমন